দর্শক সবাইকে আমন্ত্রণ জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমাদের নিয়মিত এই আয়োজনে আমরা কথা বলি সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই ছাত্র আন্দোলন ও রাজনীতির শিক্ষা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে স্টুডিওতে রয়েছেন। আমরা জানি যে এক পরিবর্তিত বাংলাদেশ সে হাঁটছে বাংলাদেশ, নতুন এক আকাঙ্ক্ষা নিয়ে, নতুন এক স্বপ্ন নিয়ে। সেই আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ অনেক, এবং সেই চ্যালেঞ্জগুলো আসলে কি, তাই সেসব প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই। একই সঙ্গে রাজনীতিতে আসলে কি ধরনের শিক্ষা নেবার সুযোগ আসলে তৈরি হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে, তা নিয়েও কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন, আমার সবার ডান দিকে রয়েছেন শেখ রবিউল আলম রয়েছেন। আজকে আপনাকে স্বাগত জানাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। একই সঙ্গে আমরা একজন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনা নূর আপনাকে পেয়েছি, কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা শুরুতে আসলে যে আলোচনাটি করতে চাই, আজকে যে শিরোনাম আসলে আমরা দর্শকদেরকে বলছিলাম যে ছাত্র আন্দোলন ও রাজনীতির শিক্ষা, সেটি দিয়েই যদি আসি, লুনা নূর আপনাকে দিয়ে যদি শুরু করি, যে এই যে ছাত্র আন্দোলন এবং রাজনীতিবিদদের যে আসলে শিক্ষা, আমরা যে সংস্কৃতি দেখে বড় হয়েছি, রাজনৈতিক সংস্কৃতি, গত 31 বছরের কথা বলি, 90 পরবর্তী সময়ের কথা বলি, অথবা সেটি শেখ হাসিনার 15 বছর, 15.5 বছরের কথাই বলি, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হবার ক্ষেত্রে সকল রাজনীতিবিদদের আসলে এই আন্দোলনের মধ্য দিয়ে একটা বড় ধরনের শিক্ষা নেবার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে আপনি যেভাবে বললেন যে একটা নতুন পরিবেশ পরিস্থিতিতে আমরা রয়েছি, এটা যে একটা ছাত্র আন্দোলন, আমাদের সারা দেশের শিক্ষার্থীদের যে একটা আন্দোলন দেখলাম, এটি একটু অভূতপূর্ব আর কি বিষয়। সেটি হচ্ছে যে অভূতপূর্ব এই অর্থে বলবো যে আন্দোলনটি একটি প্রথম শুরু থেকে আর কি একটি নির্দিষ্ট দাবিতে এই আন্দোলন শুরু করেছিলেন, এবং সেই আন্দোলনটা যে এবছরই শুরু হয়েছে এই সময় না, এর আগেও আপনারা জানেন যে দীর্ঘদিন এই আন্দোলনটা 2008-এ 13-তে হয়েছে, 18-তে কোটা সংস্কারের দাবি, এবং এই দাবির একটা ন্যায্যতা ছিল আর কি। এবং সেটা শুধু মানে যারা চাকরি প্রার্থী তারা না, বা শুধু শিক্ষার্থী তারা না, মানে সমাজে, রাষ্ট্রের সর্বত্র এই দাবির যে একটা ন্যায্যতা ছিল, সেটা মানে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। এবারের আন্দোলনের মধ্যে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আন্দোলনটি একটি নির্দিষ্ট দাবিতে শুরু হয়েছিল। আমি যেটা বলবো যে নির্দিষ্ট দাবিতে শুরু হয়েছিল, এবং সেটা শেষ যখন হলো, এক দফায় এসে সেটা থামলো। এবং সেই এক দফাটা যখন আসলো, তখন কিন্তু এটা শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমিত ছিল না আর কি। সমাজের সর্বস্তরের মানুষের, রাষ্ট্রের একদম যারা অংশীদার আর কি, তাদের সকলের বিভিন্ন ধরনের ক্ষোভ, বিভিন্ন ধরনের বিক্ষোভ, বিভিন্ন ধরনের হতাশা এবং প্রত্যাশা নিয়ে হচ্ছে তারা এই আন্দোলনে এসে যুক্ত হয়েছিল। কিন্তু বরাবরের মতোই আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, আমাদের সেই মানে একদম সৃষ্টির সময় থেকে বা ভাষা আন্দোলনের থেকে যদি শুরু করি বা তারও আগে, আন্দোলনটা কিন্তু যথারীতি আমাদের ছাত্ররাই, শিক্ষার্থীরা শুরু করেছিল, এবং এটাই হয়ে আসছে। তারাই সবসময় শুরু করে, তরুণ সমাজ তারাই আহ্বান করে, তারাই একটা দিক নির্দেশনা দেয়, এবং সেই মোতাবেক হচ্ছে দেশ বলেন, সমাজ বলেন, বা রাষ্ট্রের সকল অংশীদার যারা বলেন, তারা পরিচালিত হয়, এবং এই ন্যায্যতার ভিত্তিতে একটা পরিবর্তন হয় আর কি। সেটা হয়েছে। এবারের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি বলি আর কি, সেটি হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা খুব বেশি ছাত্র সংগঠনগুলোর সাথে জড়িত ছিল না আর কি। মানে এক ধরনের সম্পৃক্ততা হয়তো আছে, তাদের নতুন সংগঠন রয়েছে, বা তারা যাত্রা শুরু করেছে, বা এই আন্দোলনটাকেও সংগঠিত করতে গেলে তাদের একটি সাংগঠনিক জ্ঞানের প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা প্রচলিত যে ছাত্র সংগঠনগুলো আমাদের দেশে ছাত্র সংগঠনভাবে ক্রিয়াশীল ছিল, তাদের নেতৃত্বে যে জায়গাগুলো আছে, এমনকি আমি যে সংগঠন করতাম, সেই সংগঠনও তো আসলে বাংলাদেশের বলেন বা এই জনপদের সকল গণ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল আন্দোলন ছাত্র ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থাকতো নেতৃত্বের জায়গায়। কিন্তু এখানে সর্বত্র, সব জায়গায়, সব বিশ্ববিদ্যালয়গুলোতে, সব কলেজগুলোতে তাদের সম্পৃক্ততা ছিল, কিন্তু যে জায়গাটা সংগঠনের সমন্বয়ক বলেন বা আন্দোলন পরিচালনাকারী যে জায়গা বলেন, সেখানে সরাসরিভাবে হচ্ছে ছাত্র সংগঠনগুলো সম্পৃক্ততা ছিল না, কিন্তু ছাত্রদের ইয়েতে হয়েছে। এখন রাজনীতির শিক্ষা আপনি যদি এখানে বলেন, সেটি হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মানে এটাতে অবশ্যই একটি গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থান এই অর্থে যে সমাজের সর্বস্তরের মানুষ, জনগণ এটার সাথে সম্পৃক্ত হয়েছিল, এবং এই পরিবর্তনটা সাধন করতে সম্ভব হয়েছে সেই মানুষের
সরকার বিরোধী আন্দোলন তো আমরা অনেক আগে থেকে করছি। আমরা মনে করেন যে একটা রাজনৈতিক দল, আমি কমিউনিস্ট পার্টি করি, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটির সদস্য, আমরা এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরের দিন প্রথম কর্মসূচিটা আমরা করেছিলাম এই সরকারের পদত্যাগের দাবিতে। আমরা বলেছিলাম যে সরকার অবৈধ বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তার কোনো অধিকার নেই এখানে থাকার, এবং তখনই পদত্যাগ করে তদারকি সরকারের অধীনে আপনি নির্বাচন দিবেন। এই আন্দোলন কিন্তু আমরা ধারাবাহিকভাবে করে আসছিলাম, কিন্তু ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে সেই বিস্ফোরণটি ঘটলো এবং স্বৈরাচারী শেখ হাসিনা তার যে 15 বছরের যে একটা মানে দুঃশাসন, লুটপাটের যে একটা রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, সেটার একটা অবসান হলো আর কি। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার জায়গাটা হচ্ছে যে জনগণের ক্ষোভকে আসলে মানে পুঞ্জীবিত ক্ষোভকে যদি সঠিক পথে নিয়ে যেতে হয়, জনগণের আস্থার অর্জন করতে হবে, নিশ্চয়ই আস্থার জায়গাটায় থাকতে হবে, এবং সেই আস্থার জায়গাটা বরাবরই বাংলাদেশের মানুষের ছাত্রদের উপরে যে ছিল, সেটার একটা প্রতিফলন এই আন্দোলনের মধ্য দিয়ে হলো আর কি। জি, লোনা নূর, আবারও ফিরবো আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমরা শেখ রবিউল আলম রয়েছেন আমাদের সঙ্গে, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনার কাছে যেটি জানতে চাইবো যে আমরা দেখেছি যে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ তারা সহযোগিতা করবেন, অর্থাৎ নির্বাচনের জন্য পরিবেশ করবার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা তারা করবেন। কিন্তু আমরা দেখলাম যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক জায়গায় যে বিশৃঙ্খলা হয়েছে, নানা ঘটনা ঘটেছে, তাতে করে বিএনপির এক ধরনের আমরা সুনামের কথা বলি বা তাদের প্রশ্নবিদ্ধ হওয়া, সেই জায়গাটি তৈরি হয়েছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। আসলে বিএনপির এই মুহূর্তে যা করণীয়, সেটি আপনি দলের পক্ষ থেকে কি বলবেন, সেটি করছে কিনা যথাযথভাবে? ধন্যবাদ আপনাকে। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, দায়িত্ব তাকে নিতে হয়। কিন্তু ঘটনা হচ্ছে, দায় কি তার? সরকার পতনের পর 5 থেকে 7 দিন কার্যত বাংলাদেশে কোনো সরকার ছিল না। আচ্ছা, প্রশাসন ফাংশন করছিল না, থানাগুলো বন্ধ, পুলিশের মুভমেন্ট নেই, মামলা দেওয়ার কোনো তদারকির কেউ নেই। এরকম একটা অরক্ষিত বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, দুর্বৃত্ত তো আছে, সুযোগ সন্ধানী তো আছে, তো সুবিধাভোগী তো আছে, সমাজের রন্ধে রন্ধে আছে, বরং অনেক দুর্ঘটনা ঘটার কথা ছিল। তো তারা বিচ্ছিন্নভাবে কিছু ঘটেছে। 5 তারিখে যেগুলি ঘটেছে সেগুলি জনগণের প্রত্যাশা, জনগণের অংশগ্রহণে ঘটেছে। তারপরে একদিন 6 তারিখও কিছুটা এরকম ছিল, রাজনৈতিক বা অন্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। এরপরে দুষ্কৃতকারীরা এই অরক্ষিত বাংলাদেশের কিছু সুযোগ সুবিধা লুটেছে। সে দায় কি রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপর দেওয়াটা কি সমীচীন হবে? বিএনপির সরাসরি কোনো সম্পৃক্ততা আছে, কিন্তু অনেক জায়গায় চাঁদাবাজির অভিযোগ বা দখলের অভিযোগ। আমি আপনাকে প্রথমে বলেছি যে রাজনৈতিক দলগুলির সবচেয়ে বড় সমস্যা দায় নিতে হয়, দায় আসে, কারণ মানুষের প্রত্যাশা থাকে তার প্রতি। বিএনপির প্রতি প্রত্যাশা বেশি। মানুষ মনে করেছিল যে পরিবর্তনের পর বিএনপির দায় রয়েছে এবং সে সবকিছু নিয়ন্ত্রণে সক্ষম হবে। সেই প্রত্যাশা তো অমূলক না, এবং সেই প্রত্যাশা থাকবেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মাঠের রাজনীতি করি, ধরেন আমারই একটা আসন ভিত্তিক, আমরা দেখেছি যে না, বিচ্ছিন্ন কিছু ঘটেছে, কিন্তু একেবারে দল সম্পৃক্ত বা দলের নেতারা সম্পৃক্ত হয়ে করেছে বা কোনো রাজনৈতিক দল একেবারে সম্পূর্ণ নির্দেশে হয়েছে, বিষয়টি এরকম না। সর্বাত্মক চেষ্টা আমরা করেছি, আমাদের নেতা কর্মীরা মাঠে থেকেছে, পাশে থেকেছে মানুষের, জাতীয় স্থাপনা, আমরা দেখেছি দুইজনকে বহিষ্কারও করা হয়েছে। বিচ্যুতি হলে তো সেই অ্যাকশনে যাওয়া হয়েছে। এবং আপনি দেখবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সবসময়ের জন্য কি বলেছে, যে না, আমরা জনগণের পাশে থেকে এটা নিরাপত্তা দিতে চাই, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে যদি কেউ বিচ্যুতি ঘটে থাকে। অর্থাৎ দায়িত্বের জায়গা থেকে আমরা করেছি সর্বোচ্চটা। ব্যর্থতার দায় জনগণ যদি দেয়, শ্রদ্ধার সাথে সেটা নিতে হবে, সেটাই রাজনীতি, এবং সেটা মেনে নিতে হবে, সেই উদারতাও থাকতে হবে। আমি সেই উদারতার জায়গা থেকে বলছিলেন একটা ন্যায্য দাবিতে আন্দোলন হচ্ছে, খুবই ভালো কথা, হয়েছে একটা ন্যায্য দাবিতে। আন্দোলনটা শুরু কিন্তু সরকার পতনের ছিল না। আচ্ছা, আপনি আজকে যে সরকারের পতনের এক দফাটা আসলো, ছাত্ররা আসলো, জনতারা আসলো, সব রাজনৈতিক দল আসলো, এই অপরিহার্যতাটা কিন্তু রাজনৈতিক দলের নেতারাই গত 15 বছরে তৈরি করেছে, আমরা তৈরি করেছি বিদায় আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে ফেস করতে না পেয়ে ক্রমান্বয়ে কিন্তু সেটা ফ্যাসিস্ট হয়েছে। একদিন হয়নি, সে ক্রমান্বয়ে সে একটা নিকৃষ্টতম, সবাইকে কোণঠাসা করেছে। এবং আমরা কিন্তু সেটাকে ফেস করেছি বিদায় আমরা রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছি, সবচেয়ে বড় সাফার করেছি গত 15 বছরে। আমাদের শীর্ষ 2 নেতা সাফার করেছে। কিসের জন্য? ধরেন গণতন্ত্র, ভোটাধিকারের জন্য। আপনি আমাকে কি বলবেন গণতন্ত্র এবং ভোটাধিকার কি কম ন্যায্য? সব ন্যায্য হচ্ছে বড় ন্যায্য, রাইট? গণতন্ত্র থাকলে জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে, এর চেয়ে বড় ন্যায্য তার কিছু নেই। আপনার জনপ্রতিনিধি আপনার ভোটে হচ্ছে না, তো এই ভোটের যে অধিকার, এর চেয়ে বড় ন্যায্য কি রাষ্ট্রের আছে? কুঠার চেয়েও বড় ন্যায্য।
কিন্তু সমস্যাটা হচ্ছে সেই ন্যায্যতাটা নিয়ে দীর্ঘদিন ধরে যে আমরা আন্দোলন করেছি, জনমত গঠন করেছি, সংগ্রাম করেছি, তার পরিসমাপ্তিটা ছাত্রদের হাত ধরে হয়েছে। ছাত্র জনতার নিশ্চয়ই আপনার ঐক্যবদ্ধ আন্দোলনে হয়েছে। নট অনলি ছাত্র জনতা, ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী অংশগ্রহণ। এটাই হচ্ছে এই যে আমরা 15 বছর যে রাজনীতি করে জনমতটাকে আওয়ামী লীগের বিপক্ষে নিয়ে একটা জনরোষ বা ক্ষোভে পরিণত করতে পেরেছি। আপনার আমাদের প্রতি যে সমর্থন, সেটা একটা অপ্রতিরোধ্য মানে শক্তিতে পরিণত করতে পেরেছি, সেটাই রাজনৈতিক অর্জন, এবং তার সমাপ্তিটা ছাত্ররা করেছে তাদের নেতৃত্বে। রবিউল আলম, আমার ছোট্ট করে একটু বলবেন কিনা, যে প্রশ্নের জায়গাটা ছিল যে রাজনীতিবিদদের শিক্ষার জায়গা, সেটি হচ্ছে যে এই যে গণঅভ্যুত্থান, এর মধ্য দিয়ে আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি কিনা, গুণগত পরিবর্তন। শোনেন, বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, জরাজীর্ণতা আছে, মানুষের আকাঙ্ক্ষা, কল্যাণ এবং সমৃদ্ধি ধারণের অভাব আছে রাজনৈতিক দলে, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি যদি ঢালাও ভাবে বলেন সব রাজনৈতিক দলকে এর থেকে শিক্ষা নেবে কিনা, আমার এখানে দ্বিমত আছে। হ্যাঁ, আওয়ামী লীগের যে পৌর রাজনীতি ছিল, জরাজীর্ণ রাজনীতি ছিল, দখলের রাজনীতি ছিল, দম্ভ, অহংকার এবং ধরেন যেটাকে বলা হয় ঔদ্ধত্যপূর্ণ রাজনীতি ছিল, তাদের শিক্ষার প্রয়োজন আছে এবং তাদের শিক্ষা হয়েছে। এখন সেই শিক্ষার থেকে অন্য রাজনৈতিক দল যাতে আওয়ামী লীগের চরিত্র ধারণ না করে, সেই শিক্ষা হওয়া দরকার নিশ্চয়ই। কিন্তু অন্যান্য যে সিপিবির নেত্রী আছেন, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতারা যারা আছি, তো তারা তো শিক্ষা কি দেব? আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। আমরা তো সংগ্রামে ব্রত ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, 15 বছর ধরে লড়ছি, লক্ষ লক্ষ মামলা, 50 লাখের উপর আসামি, আমার বিরুদ্ধে 200 মামলা। আমি 9 বার জেলে গিয়েছি সরকারের আমলে, সর্বশেষ 9 মাস ছিলাম, 99 দিন রিমান্ড কেটেছি জাতির জন্য, দেশের জন্য। শিক্ষা আমাদের দরকার নেই। যারা পৌর রাজনীতি করে ক্ষমতা আঁকড়ায় রাখতে চায়, জনমত উপেক্ষা করে, জনরায় উপেক্ষা করে, তাদের জন্য শিক্ষা আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন বিএনপিও যদি আগামীতে ক্ষমতায় গিয়ে এই আওয়ামী লীগের পথ অবলম্বন করতে চায়, তাহলে সেই শিক্ষাটা বিএনপি আগাম নিতে পারে। কিন্তু সব রাজনীতিবিদের শিক্ষা প্রয়োজন নাই। রাজনীতিবিদরা জানে কি করতে হবে, ছাত্ররাও জানে কি কখন ফুঁসে উঠতে হবে, কি করতে হবে, জনগণও জানে কাকে সমর্থন দিতে হবে, কার পাশে থাকতে হবে। নিশ্চয়ই। শেখ রবিউল আলম, আবারও আসবো আপনার কাছে। লুনানুর, আপনার কাছে এই একই প্রশ্নটি রাখতে চাই যে আমরা আসলে রাজনীতিতে একটা সবার যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশে একটা পরিবর্তন হবে, সংস্কার হবে, অর্থাৎ রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন না হয়, শেষ পর্যন্ত আমরা গণতান্ত্রিক যে সরকারটি পাবো সেখানে রাজনৈতিক অপসংস্কৃতিতেই থেকে যাব। সেটি যেন না হয়, সেই গুণগত পরিবর্তন কতখানি প্রত্যাশা করেন এবং রাজনৈতিক দলগুলোর মনোভাবের, মনোজগতের পরিবর্তনটা প্রয়োজনীয়তা বোধ করেন কিনা? দেখেন, এটা তো এই লড়াইয়ের মধ্যে থেকে খুব স্পষ্ট হয়েছে। সেটি হচ্ছে যে এক দুঃশাসনকে হটিয়ে আরেক দুঃশাসন বাংলাদেশের মানুষ চায় না। নিশ্চয়ই। হ্যাঁ, এবং এটা তো পরিষ্কার আপনারা দেখেছেন যে যারা স্বৈরাচারী হয়েছে অতীতে বা দুঃশাসন, লুটপাট, চুরি যারাই যুক্ত ছিল, জনগণ কিন্তু তাদেরকে সেভাবে জবাব দিয়েছে। এই 15 বছরে আমাদের সবচেয়ে যেটা বড় সংকট, দেশে মানে রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথাও মানে আমি বলবো পাওয়ার পলিটিক্সের যে রাজনৈতিক দলগুলো আমরা সেই দলগুলোর মধ্যে কোথাও হচ্ছে গণতন্ত্র বিদ্যমান ছিল না। কোথাও একটা পরিবারতন্ত্র, একটা গোষ্ঠীতন্ত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনভাবে, বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনভাবে ওগুলা জেঁকে বসেছিল যে সেখানে জনগণের মতামতের প্রতিফলন যে জায়গাটা, সেই জায়গাটা হয় না। এখন এক মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা মাঠে রয়েছি, আমরা শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, আমরা ছাত্রদের দাবি নিয়ে, আমরা শ্রমিকের দাবি নিয়ে, নারীদের দাবি নিয়ে রাস্তায় রয়েছি, আমরা এই সরকারের আমরা হরতাল করেছি, এই সরকারের আমলে আমরা প্রতিটা বিষয়ের প্রতিবাদে রাস্তায় থাকার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন জুলুম, এই আন্দোলনও আমাদের মানে যত শহীদ হয়েছেন, উত্তরাতে রিজভি নামে এক ছেলে ছাত্র ইরানের, তারপরে গ্রেপ্তার হয়েছে, ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এই শেষ আন্দোলনটা সেটা শুরু থেকে মাঠে থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চাটা থাকতে হবে এবং এই আন্দোলন থেকে মানে অবশ্যই রাজনৈতিক দল তো জনগণের চেয়ে অগ্রসর হবে আর কি, কিন্তু তার মানে এই না যে আমি শিখবো না আর কি। মানে আমার তো একটা অবজারভেশন থাকবে, সেখান থেকে আমার কি মানে ভাবতে হবে, সেটি হচ্ছে যে এক দুঃশাসনকে হটিয়ে আর এক দুঃশাসনকে বাংলাদেশের মানুষ মেনে নিবে না।
এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। মানে সেটা ছাত্র বলেন, জনতা বলেন, তাদের কিন্তু দাবি সেই জায়গাটা খুব পরিষ্কার, এবং তারা তাদের কোনো ঘোষণা, কোনো বক্তব্যের মধ্যে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করেছে যে গত দিনগুলোতে আমাদের স্বাধীনতার পরে বলেন, 90-এর পরে বলেন, গত দিনগুলোতে খুব স্পেসিফিক কিন্তু তারা বলেছে যে 90-এ গণ আন্দোলনের মধ্য দিয়ে এক স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, কিন্তু তারপরে বাংলাদেশের মানুষের বলেন, জনগণের বলেন, তেমন কোনো অবস্থার পরিবর্তন হয়নি। আবার সেই 23 বছর পরে এসে স্বৈরাচার পতনের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে, বা এর আগেও করতে হয়েছে। তো এখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা পরিবর্তন চাই। সেই পরিবর্তন কোনো বিমূর্ত পরিবর্তন না, সেই পরিবর্তন খুব গুণগত পরিবর্তন, সুস্পষ্ট পরিবর্তন মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে। নিশ্চয়ই মুক্তিযুদ্ধের এখন আমি একটু শেষ করি। মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে যদি বলা হয়, এখানে মানে বাইনারি সিস্টেম তো একদম মানে আপনাকে ট্যাগ লাগানো হয়, কিন্তু এটা কিন্তু খুব পরিষ্কার। এত বছর স্বাধীনতা ক্ষমতায় যারা ছিল, কেউ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার পক্ষে কাজ করেনি। সেটা আসলে বাণিজ্য ছিল, মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। কাজেই পরিবর্তনটা যেটা হবে সেটা গুণগত পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা খুব সুনির্দিষ্ট মুক্তিযুদ্ধের চেতনার পরিবর্তন। মুক্তিযুদ্ধের চেতনা কোনো বিমূর্ত বিষয় নয়। বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, চেতনা নিয়ে বাণিজ্য নয়। হ্যাঁ, চেতনা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াই 71-এ এসে মানে মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াই এসে 71-এ মুক্তিযুদ্ধে মানে পরিণত হয়েছে। কাজেই মুক্তিযুদ্ধের আগের যে সকল লড়াইকে যুক্ত হয়ে আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছি, সেই যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে হচ্ছে বাংলাদেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, সাম্যের অধিকার, সকলের কথা বলার অধিকার, তাহলে এই পরিবর্তনটা আনতে হবে। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের দেশবাসী এবং তরুণ সমাজ আসলে সুনির্দিষ্ট করে এই জায়গাটাকেই টার্গেট করেছে। লুনা নূর এবং শেখ রবিউল আলম, আমরা একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা আরও কথা বলবো। বিশেষ করে আমরা আজকে রয়টার্সের একটা সংবাদ যেটা দেখেছি যে বৈষম্য বিরোধীদের, আমরা তো জানি যে এটি একটি একেবারেই তারা শুধু ছাত্রদের আন্দোলন, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে দল গঠনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং রয়টার্সে সেটি পরবর্তীতে আবার সেটির ব্যাখ্যাও দেওয়া হয়েছে। সেই শিক্ষার্থী আবার ব্যাখ্যা দিয়েছেন যে না, এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে আমরা কথা বলবো, একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, ইনসাইড পলিটিক্সে আজকে ছাত্র আন্দোলন এবং রাজনীতির শিক্ষা নিয়ে আমরা কথা বলছি। আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ZSRM ইনসাইড পলিটিক্সে। আজকে আমরা কথা বলছি ছাত্র আন্দোলন ও রাজনীতির শিক্ষা নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আমার সঙ্গে রয়েছেন লুনা নূর, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শেখ রবিউল আলম, আপনার কাছে আবার আসতে চাই। আমরা দেখলাম যে আজকে যে গ্লোবাল সাউথ সম্মেলন, সেখানে ডক্টর ইউনূস বললেন যে পুরো রাষ্ট্র ব্যবস্থায় আসলে ঢেলে সাজাতে চান তারা, এবং আমরা দেখছি যে নতুন করে আরও 4 জন যারা দায়িত্ব নিলেন। সব মিলিয়ে আসলে এবং আসলে সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তারপরেও যে ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন, তাদের দক্ষতার বিচারে, যোগ্যতার বিচারে, আপনার বিএনপি থেকে যদি বলা হয় আজ বিএনপির একজন নেতা হিসেবে, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? যদিও মূল্যায়ন করার জন্য এই সময়টা খুবই অল্প এখনো। আমরা একটা ইতিবাচকভাবে দেখছি, এবং আমরা মনে করছি যে সরকারে যারা আছে তারা যে লক্ষ্য বা যে দায়িত্ব নিয়েছে তা যথাযথভাবে পালনে সক্ষম হবে। সে দক্ষতা, যোগ্যতা তাদের আছে, নিরপেক্ষতাও আছে। হ্যাঁ, এই জায়গাতে ঘাটতি নেই, দেশপ্রেম আছে, স্বচ্ছতা আছে। এবং যেটাকে বলা হয় এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর মূল লক্ষ্যটা তো কি? লক্ষ্যটা হচ্ছে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করে, একটা পরিবেশ তৈরি করে দেয়া, প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সংস্কার করে একটা নিরপেক্ষ নির্বাচনের আবহ প্রথম তৈরি করা। আচ্ছা, এখন আপনি একবার রাষ্ট্রকে ঢেলে সাজাবেন যেটা বলছেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে একটা দুইটা জায়গায় সমস্যা। এটা দুইভাবে হতে পারে। কিছু জিনিস আছে যেটা সাংবিধানিক সংস্কার প্রয়োজন, সেটা করার জন্য পার্লামেন্ট প্রয়োজন, আপনি ইচ্ছা করলেই পারবেন না। সেগুলির জন্য একটা নির্বাচিত সরকার দরকার। তবে হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রশাসনিক সংস্কার যেগুলি হয় আপনি নির্বাহী আদেশেই করতে পারেন, সেরকমের বেশ কিছু জায়গায় সরকার করতে পারবে, এবং তাদের যদি মানে যে কমিটমেন্ট তারা নিয়েছে। আপনারা আশাবাদী? আশাবাদী। আমরা মনে করছি যে তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা বোঝেন, তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, সেই বিষয়ে তারা সংবেদনশীল, এবং তাদের সেখানে প্রতিজ্ঞা রয়েছে। নিশ্চয়ই সেই লক্ষ্যে তারা এগোবেন। আমাদের সার্বিক সহযোগিতা রয়েছে, হ্যাঁ, একটা সময়েরও প্রয়োজন আছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারটা কি? এটা ছোট সরকার হবে এবং অল্প মেয়াদ হবে। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মূল বৈশিষ্ট্য, দুটি বৈশিষ্ট্য। মেয়াদের ক্ষেত্রে আবার বলা হয়েছে 1 দিন থেকে 1 বছরের কম হবে। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে এটা এই সময়টাই যথেষ্ট। তবে তাদের মূল মনোযোগ হতে হবে যে জনগণের জন্য একটা জনগণের সরকার লাগবে। আপনি যদি সত্যিকারে রাষ্ট্রের
আপনি মেরামত করতে চান, জি। আমূল পরিবর্তন করতে চান, এরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে আপনি একটা পরিবেশ তৈরি করে, একটা পথ তৈরি করে সেই ট্র্যাকে রাজনৈতিক দলগুলিকে তুলে দিতে পারবেন। তার বিচ্যুতি রাজনৈতিক দলগুলি যদি করে তাহলে তাদেরকে জনগণ, ছাত্র জনতার আপনার হতে হবে, বিরাগভাজন হতে হবে, আন্দোলনের মুখে পড়তে হবে, জবাবদিহিতার মধ্যে থাকতে নিশ্চয়ই হবে। এখন সেই আরেকটা ভয়টা কথা আমি রয়েছে। একটু বলতে চাচ্ছিলাম, দুঃশাসন নিয়ে আপা বলছিলেন, দুঃশাসন আমরা কেউই চাই না, কিন্তু দুঃশাসনটা যেন কাল্পনিক না হয়। আপনি থাকলে সুশাসন কল্পনা হবে, আর আমি গেলে দুঃশাসন হবে, এই কল্পনা যেন না হয়। দুঃশাসন তখনই থাকবে না যখন আপনি জনগণের রায়ের ভিত্তিতে সরকার হবে, জনগণ যখন তার পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে পারবে, সরকার বেছে নিতে পারবে, দুঃশাসন করার দুঃসাহস কারো আর থাকবে না। সেই জায়গায় আমাদের মনোযোগী হতে হবে। দুঃশাসন যেন, আমি আবারও বলছি, রাজনৈতিক দল ঘিরে কল্পনা না হয়, সেটা যেন বাস্তবিকভাবে হয়। তাকে সুযোগ দিয়ে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেখতে হবে যে দুঃশাসন নাকি সুশাসন, সেটা কাল্পনিক হবে না। রবিউল আলম, একেবারে এক বাক্যে একটু উত্তর দিবেন কিনা, যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এক মাস পরে হয়তো তারা আসলে অবস্থানটা জানাবেন যে তারাও একটা রাজনৈতিক দল বা সংগঠন করতে চাচ্ছেন। যেহেতু তারা এখন কোনো সংগঠন নেই, তারা যে যার মতো করে এক ধরনের ভলান্টারি ওয়ার্কের মতোই বলা যায়, সেটি যদি করে সেটাকে স্বাগত জানাবেন কিনা? না, রাজনীতি করার অধিকার তো সবাই আছে, কিন্তু একবার ছাত্ররা যদি রাজনীতি মুখ না হয়ে যায়, আচ্ছা, ছাত্ররা রাজনীতিক একেবারে মুখী হয়ে গেলে যেটা হয়ে যায়, তখন কিন্তু এই ক্রাইসিসে ছাত্ররা কিন্তু আর জনতাকে পাবে না, সাধারণ মানুষকে পাবে না। রাজনীতি যখনই আপনি যাবেন তখন আপনার প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, প্রতিরোধ আছে, প্রতিবাদ আছে। সেইটার মধ্যে ছাত্ররা ঢুকে যাওয়া কতটুকু সমীচীন হবে এই মুহূর্তে মন্তব্য করব না, তবে রাজনীতি কেউ করতে চাইলে তার রাজনীতি করার দল গঠনের অধিকার সেটাকে আমরা স্বাগত জানাবো। জি, অনেক ধন্যবাদ। আমরা লুনানুর আপনার কাছে ওই একই বিষয় একটু জানতে চাইবো যে রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজাতে গেলে তো একটু সময়ের প্রয়োজন, সেই সময়টা আসলে কতখানি হলে যুক্তিযুক্ত, এবং শিক্ষার্থীরা যদি দল গঠন করতে চায় সেটিকে আসলে একজন বাম দলের নেতা হিসেবে কিভাবে দেখবেন? প্রথমত আমি বলি, রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়টা আর কি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব খুব সীমিত। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, মানে রাষ্ট্র ব্যবস্থা আপনি যে ঢেলে সাজাবেন, সেই ঢেলে সাজানোর জন্য তো জনগণের প্রতি আপনার কিছু অঙ্গীকার থাকতে হবে, কিছু বক্তব্য থাকতে হবে, একটা ম্যানিফেস্টো থাকতে হবে, এবং সেই অঙ্গীকার বা সেই বক্তব্যকে যদি জনগণ রায় দেয়, আপনি সেই মোতাবেক রাষ্ট্র ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারবেন। এখন এই সময় আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা ঢেলে সাজানো যেটা বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের প্রশাসনে বলেন, আমাদের অর্থনৈতিক খাতে বলেন, বা আমাদের সব জায়গায় বলেন, এক ধরনের একটা দুর্বৃত্তায়ন, দুর্নীতি মানে হয়েছে, একটা স্বজনপ্রীতি, দলীয় সেই জায়গাগুলোকে কিছু পরিবর্তন করতে হবে। আমাদের যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন ব্যবস্থা। আমাদের নির্বাচনের ব্যবস্থায় যদি আপনি মনে করেন যে মানে মানি, মাসেল, ম্যানিপুলেশন, এগুলো যদি বিরাজ থাকে আর কি, বা ধর্মীয় অনুষঙ্গ যদি বিরাজ থাকে, একটা মানুষ কি সে তার ভোটটা মানে সঠিকভাবে যেভাবে দেওয়ার সেটা দিতে পারবে? সেটা দিতে পারবে না। সেই জায়গাগুলোতে কিছু পরিবর্তন আনতে হবে। এখন সেই জায়গায় কিছু কাঠামোগত পরিবর্তন হয়তো ওনাকে আনতে হবে, যে পরিবর্তনগুলো করতে হচ্ছে প্রশাসনিক এই জায়গাগুলো করতে হবে। আবার মানে সিস্টেম যদি পরিবর্তন করতে চান, আপনি কোনো সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে চান, একটা অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সেই মানে জায়গাটা নেই, অধিকারের জায়গাটা, সুযোগটা নাই আর কি। হ্যাঁ, মানে সেই কারণে হচ্ছে তার যেটা মানে করা দরকার, আমরা যেটা মনে করি আর কি করা দরকার, এবং আসলেও এখনো মূল্যায়নের সময় আসেনি। এবং এখানে যারা এসেছে তাদের রাজনৈতিক কমিটমেন্ট বা রাজনৈতিক জায়গা নিয়ে আমি কথা বলছি না, তারা অনেকেই যাদের পেশাগত জায়গায় যারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমি মনে করি যে এই যে ছাত্র আন্দোলনে এত শত মানুষ মারা গেল, তাদের প্রতি যে দায়বদ্ধতার জায়গা থেকে, সেখান থেকে তারা খুব স্বচ্ছতার সাথে এই প্রশাসনিক পরিবেশ তৈরি করবে, এবং অতি দ্রুত যাদের জনগণের কাছে যাদের ম্যানিফেস্টো নিয়ে, যাদের অঙ্গীকার নিয়ে যাওয়ার সুযোগ আছে, রাজনৈতিক দলগুলো আমাদের, সেই দলগুলোকে মানে অংশগ্রহণের যে ব্যবস্থাটা, সেই দলগুলোকে তো নিজেদের একটু আত্মশুদ্ধি করে সেই পরিবেশটা, সেটা তো আমি তো মানে আপনি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে গণতন্ত্র বিষয়টা তো আসলে একদম মানে শেকড় থেকে প্র্যাকটিস করতে হবে, আপনার দলের ভেতরে প্র্যাকটিস করতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা একটা পরিবারতন্ত্র, একটা গোষ্ঠীতন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছিল। রাজনীতিকে তারা যারা মানুষের কাছাকাছি থাকে তাদের কাছ থেকে নিয়ে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল, এরকম একটা জায়গায় চলে গিয়েছিল। তৃণমূলের রাজনৈতিক কর্মীরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল দল থেকে, দল পরিচালনায় যে সাবেক আমলারা, মানে সাবেক সেনা কর্মকর্তারা, মানুষ থেকে তারা বিচ্ছিন্ন ছিলেন, মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সেই পরিবর্তনগুলো তো রাজনৈতিক দলকে করতে হবে, এবং মানুষ কি চায় সেইটা ভাবতে হবে, মানুষের কোনটা গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা ভাবতে হবে। অবকাঠামোগত উন্নয়ন মানুষের প্রয়োজন, নাকি মানুষের নিরাপত্তা প্রয়োজন, নাকি মানুষের দ্রব্যমূল্য কমানো প্রয়োজন, এই জিনিসটা আদর্শ সময় আপনি কোন
আন্দোলনটাকে বলবেন যে কতটুকু এটার কি কোনো মান এটা রয়েছে আসলে নাকি মানে আসলে পরিস্থিতি পরিবেশ বলে এটা দিবে? তো আসলে একদম স্পেসিফিক আদর্শ সময়, যেমন মনে করেন যে 3 মাসের মধ্যে তাকে একটা ঘোষণা আসতে হবে, এটা তো একটা বিষয় রয়েছে আর কি 90 দিনের মধ্যে। কিন্তু এখন আমাদের পরিস্থিতিটা তো একদম ডিফারেন্ট আর কি। হ্যাঁ, ডিফারেন্ট মানে কি, আমি একটু যেটা বলি যে 90 এর গণ আন্দোলনের সময় 90 এর গণ আন্দোলনের সময় 3 জোটের একটি রূপরেখা ছিল যেটাকে ধরে এগোনো যেত আর কি। হ্যাঁ, এখন এই আন্দোলনটা জনগণের মানে শত পুঞ্জীভূত ক্ষোভে একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের মধ্যে দিয়ে হয়েছে, যে এখানে হচ্ছে যে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো আমরা বসে যে একটা পরিকল্পনা বা একটা যারা অরাজনৈতিক যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে যে একটা দিক নির্দেশনা দেওয়া বা একটা আলোচনা দেওয়া, সেটারও কিন্তু ওইভাবে সুযোগ তৈরি হয়নি আর কি। সেই ক্ষেত্রে স্পেসিফিক একদম বলাটা আমার মনে হয় যে এখনো সময় আসে। আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন কিনা, আমাদের বিরতি নেবার সময় হয়েছে যে আমরা আসলে নতুন দল যদি ছাত্রগুলো সংগঠন করে সেটা কিভাবে দেখবেন? রাজনীতি করার অধিকার তো সবার আছে। সে বাংলাদেশের সংবিধানের প্রতি লায়াবল থেকে সবাই রাজনীতি করতে পারে, রাজনৈতিক দল, এবং এই ছাত্ররা যদি চায় যে নতুন একটা ভাবনা নিয়ে তার রাজনৈতিক সংগঠন তৈরি করবে, সেইখানে বাধা দেওয়ার জন্য আসলে এই লড়াইটা আমরা করিনি আর কি। হ্যাঁ, কিন্তু আমি একটু বিরতিতে যাওয়ার এক বলি, এবং আমি আশা করি বিরতির পরে আপনি এই সুযোগটা দিবেন, আপনি কোনো লড়াইকে অরাজনৈতিক লড়াই ভাববেন না। এই যে লড়াইটি হয়েছে এটা একটি রাজনীতিরই অংশ, আমরা সবাই এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই, এই পরিবর্তন, এবং সেই লড়াইটা যদি যে একটা সাংগঠনিক রূপ তারা ভাবে যে নিবে, সেটা তারা নিতেই পারে, সে অধিকার তারা আছে। জনগণ কিভাবে নিবে সেটা জনগণ। আমরা আরেকটা বিরতি থেকে ফিরে এসে আরো কথা বলবো। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক শিক্ষা নিয়ে, আরো কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আজকে আমরা কথা বলছি ছাত্র আন্দোলন ও রাজনৈতিক শিক্ষা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। লুনানুর রয়েছেন, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। সংক্ষেপে একটু জানতে চাইব যে আমরা যে আলোচনায় ছিলাম ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক শিক্ষা নিয়ে কথা বলছিলাম, সেখানে যদি বলি যে আজকের যে গণ অভ্যুত্থান এবং এখানে এতগুলো প্রাণের যে বিসর্জন, অর্থাৎ এতগুলো হত্যা, যে জুলাই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, যারা শাসক দল ছিলেন, শাসক গোষ্ঠী ছিলেন, আমরা জানি যে এরই মধ্যেই শেখ হাসিনা সহ 34 জনকে আসামি করে মামলাও করা হয়েছে। এরকম আমরা দেখেছি সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন, আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। আসলে এই শাসক গোষ্ঠীকে বিচারের আওতায় আনা ক্ষেত্রে এই সরকারের কি করণীয়, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাইব শেখ রবিউল আলম। না, শাসক দল এবং শাসক গোষ্ঠীর বিচার তো হতেই হবে। যে অপশাসন দুঃশাসন চলেছে, আপনি ভোটাধিকার হরণ বলেন, দুর্নীতি বলেন, অর্থ পাচার বলেন, গুম বলেন, আনঅথরাইজড কিলিং বলেন, এবং সর্বশেষ যে গণহত্যা, সেটার বিচার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের হতে হবে, এবং তার নেতা হিসেবে, প্রধান হিসেবে শেখ হাসিনার হতে হবে, তার ক্যাবিনেটে যারা জড়িত ছিল তাদের হতে হবে, মেম্বার অফ পার্লামেন্ট যারা জড়িত ছিল তাদের হতে হবে, এরপর তার হয়ে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বা উইংয়ে থেকে যারা কাজ করেছে তাদের হতেই হবে। এবং সেটাই হচ্ছে আপনার মানুষের প্রত্যাশা এবং সত্যিকারের গণতান্ত্রিক চর্চা। এবং ধরেন বিচারহীনতা তো চলবে না। একটা রাজনৈতিক দলের নামে একটা শাসক গোষ্ঠী স্বেচ্ছাচারিতার সাথে দেশের প্রতি দমন পীড়ন করবে, নিধন করবে, গণহত্যা করবে, তার বিচার হবে না, সেটা হবে না। বিচার হতেই হবে, এবং বিচার হওয়ার পর আওয়ামী লীগ তার রাজনৈতিক অধিকার থাকবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নিতে হবে। আগে বিচার হতে হবে, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তারা এই ট্রায়াল ফেস করে এসে রাজনীতি করতে হবে। সেক্ষেত্রে দল নিষেধের প্রশ্ন উঠছে কিনা, যে বিচারে যদি দায়বদ্ধ, আমি বিচারের সুযোগটুকু দিতে চাই তাদেরকে। রাজনৈতিকভাবে চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে আইনিভাবে আগে ফেস করুক, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিরাপরাধ ছিল অথবা তার শাসক গোষ্ঠী তারা নিরাপদ ছিল। নিরাপদ যা যদি প্রমাণ করতে পারে রাজনৈতিক অধিকার থাকবে, আর যদি আপনার দোষী সাব্যস্ত হয় ট্রায়ালে, নিশ্চয়ই রাজনৈতিক অধিকার থাকবে না এবং রাজনীতি সম্পৃক্ত থাকার সুযোগ নেই, সেটা তো নিশ্চিত করতে হবে। আপনি রাষ্ট্র বিনির্মাণ করতে চাইবেন আর রাজনৈতিক দল হিসেবে পার পেয়ে যাবে, সেটা একসাথে হবে না। আচ্ছা, ওই সুশাসনের কথা বলছিলেন, সুশাসন তো ইম্পোজের বিষয় না, এটা প্র্যাকটিসের বিষয়, সেটা জায়গা হবে। আরেকটা কথা বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা, এটা কিন্তু একটা রাষ্ট্রের 3টি বিভাগের একটা ফাংশন করছে, শাসন বিভাগের, এবং শাসন বিভাগ দায়বদ্ধ থাকে কিন্তু আইন বিভাগের, এবং তাদের অনুমোদন লাগে আইন বিভাগের, এবং আরো বলি তারা নির্ভর করে আইন বিভাগের উপর। সেই আইন বিভাগ কিন্তু টোটালি নেই বাংলাদেশে এখন, যার ফলে আপনি বড় ধরনের পরিবর্তন সংস্কার দুরূহ হবে, কিন্তু গণতন্ত্র উত্তরণের জন্য, জনগণের শাসন প্রতিষ্ঠিত করবার জন্য, জনরায়ের ভিত্তিতে সরকার
গঠন করার জন্য যেটুকু কারেকশন প্রয়োজন সেটা করার সক্ষমতা তাদের আছে, তার প্রতি জনগণের সমর্থন আছে, নিশ্চয়ই তারা সেই জায়গায় মনোযোগী হবে। অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম। আমরা লুনা নূর একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই যে আওয়ামী লীগ এত বড় দল বলে যে আত্মপ্রচার আত্ম অহংকারও যদি বলি, সেই জায়গা থেকে আসলে তাদের শাস্তির প্রক্রিয়াটি নিশ্চিত হওয়া উচিত কিনা, যে বিচার প্রক্রিয়া? একটা বিষয় হচ্ছে যে কোনো ইন্ডিমিনিটির বাংলাদেশ তো আর নেই, সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে। রাজনৈতিক হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণহত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং সেটা ধারাবাহিকভাবে হতেই হবে, সে যেই করুক আর কি। হ্যাঁ, এবং সেটা এই সরকার করবে কিনা, শুরু করবে কিনা, প্রক্রিয়াটা তো শুরু করতে হবে, বা এর পরবর্তীতে থাকবে কিনা। হ্যাঁ, সেটা প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়েছে আর কি। এটা একটা মানে তদন্তাধীন বিষয়। তবে গণহত্যা যে হয়েছে এটা তো একদম প্রকাশিত এবং এটা একটা বিষয়, এবং সেই গণহত্যার দায় রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগকে নিতেই হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিতেই হবে, কারণ গণহত্যাটা যখন হয়েছে তখন রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় তারা। হ্যাঁ, ঠিক আছে, এটা নিতে হবে। এবং এর সাথে সাথে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি হচ্ছে যে সকল হত্যা, আপনি মানে সকল রাজনৈতিক হত্যা, সকল বিচার বহির্ভূত হত্যা। আমাদের পল্টনে বোমা হামলা হয়েছিল আমাদের সমাবেশে, সেই হামলা রয়েছে। ছায়ানটের সমাবেশে হামলা হয়েছিল, সেই মানে ইয়ে রয়েছে। সারা এতদিন ধরে বিচারহীনতার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল এবং মানুষের জীবন যেখানে সবচেয়ে বেশি কম দামি হয়ে গিয়েছিল আর কি, সেই জায়গাটা নিশ্চিত করতে, এবং সেই জায়গাটা নিশ্চিত করতে হলে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার করে একটা উদাহরণ তৈরি করতে হবে। নিশ্চয়ই আমরা সেটি আশা করব। লুনা নূর, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচনায় আপনারা সময় দেওয়ার জন্য। শেখ রবিউল আলম এবং লুনা নূর, আবার ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ZSRM ইনসাইড পলিটিক্স আজকের মতো বিদায় নিচ্ছে। আগামীকাল আবার দেখা হবে নতুন অতিথি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।